প্রিয় দর্শক, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকে বাংলা নিউজ টিভির অনুষ্ঠান। আমি শিউলি মিজান, আপনাদের সবাইকে জানাই বাংলা নিউজ টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। মণ্ডলী, আসসালামু আলাইকুম। বাংলাদেশ নিউজ টিভি লস অ্যাঞ্জেলসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের হাতে বেশ কিছু স্থানীয় সংবাদ রয়েছে, তো চলুন সেগুলো একে একে শুনে নেওয়া যাক কুদ্দুস খানের কাছ থেকে। আসসালামু আলাইকুম। একটা খুব সুন্দর জিনিস হয়েছে 24 এপ্রিল, সেটা হয়েছে কি লালনের উপরে একটা ছবি হয়েছে কলকাতা এবং মানে ভারত বাংলাদেশে, সেটা অত্যন্ত আলোড়ন সৃষ্টিকারী একটা ছবি। সেই ছবির জন্য শত শত লোক একত্র হয়ে গেছিল, আমি ব্যক্তিগতভাবে ছিলাম। ছবির কিছু ভালো দিক হলো লালন চরিত্র সম্বন্ধে আমার যে ধারণা ছিল সেটাও পাল্টে গেছে। আমার ধারণা ছিল রবি ঠাকুরের সঙ্গে তার একটা ছিল, যথেষ্ট সম্পর্ক ছিল, কিন্তু বেসিক্যালি রবি ঠাকুরের বড় ভাই সঙ্গে গোটা ছবিটাই জ্যোতি ঠাকুর এবং লালনের যে কথাবার্তার উপরে ভিত্তি করে। লালনকে আমি নতুনভাবে দেখেছি, সেটা হলো কি ওই সমাজটা তখন হিন্দু জমিদারের প্রথা ছিল, তারা সাধারণ মানুষকে খুব অত্যাচার করতো, এই সতীদাহ প্রথা ছিল, কেন ছিল। তো এখন নদীর ওই পারে লালন জঙ্গলে একটা বসতি করেছিল, যে যত মানুষ অত্যাচারিত হতো ওইখানে যাইতো আর কি। তারা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বলতে কোনো কথা নাই, সকলে একটা সুন্দর পরিবেশের মধ্যে ওইখানে তারা গান গেত এবং তারা বসবাস করছে আর কি। পরে শেষের দিকে হয়েছে কি ওইটা পরে দেখা গেল জমিদারিটা রবি ঠাকুরের জমিদারি, যে জ্যোতি ঠাকুর পরে তাকে মাপ চেয়ে ওই জমিটা দিয়ে দিছে লালনকে। ভেরি ইন্টারেস্টিং এটা জিনিস। আরেকটা হলো লালনের যেটা ফিলোসফিটা, সেটা আমাদের দেশে আপনি জানেন কিনা, গ্রামে একটা ফিলোসফি ছিল, সেটা হলো শরীয়ত মারফতি, আসলে সুফিজম। এবং হিন্দুদের মধ্যেও ছিল, যারা নর্মাল হিন্দু ট্রেডিশনের থেকে একটা সুফিবাদ ছিল, সেই সুফিবাদ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানকে একত্রিত করার প্রবণতা। লালন যেটা করেছে, যে লোক বিতাড়িত হয়েছে সমাজ থেকে, এমনকি সতীদাহ হয়েছিল, তাকে পড়তে নিয়ে গেছে, সেখান থেকে সে উদ্ধার করে তাকে ইকুয়াল সমাজ এস্টাবলিশ করেছে। এই যে ফিলোসফিক্যাল দিকটা, হিন্দু মুসলমান বলতে কোনো ধর্মীয় বাধা নাই, সকলেই মানুষ। বারবার সে বলেছে ছবিতে যে আমরা মানুষের দুই জাতি, ম্যান অ্যান্ড ওম্যান, নারী স্ত্রী, অন্য কোনো জাত নাই, অন্য যারা জাত এটা মানুষের সৃষ্টি করছে। আমি এই গান গেয়ে সেই করেছি আর কি। তা লালন এক্সট্রিমলি জনপ্রিয় হলো যখন, তখন তাকে তার উপরে আক্রমণ করা হলো আর কি জমিদাররা। সুপ্রিয় দর্শক বন্ধুদের অবগতির জন্য জানাচ্ছি যে এই ছবিটি পরিচালনা করেছেন গৌতম ঘোষ এবং মুখ্য চরিত্রে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা প্রসেনজিৎ। আমার মেয়ে সাধারণত বাংলা ছবি দেখা আসলো বলে তাকে নিয়ে গেছে, এমনি সে করলে না আমি বেরোবো না, এটা খুব অত্যন্ত সুন্দর ছবি। কারণ ওরা যেটা দেখেছে, মানুষের জটিলতা বাদ দিয়ে, সামাজিক জটিলতা বাদ দিয়ে সাধারণ নিরেট একটা সুন্দর জিনিস দেখেছে। আচ্ছা, এরপরে সংবাদ হলো সান দিয়েগোতে ইন্টারেস্টিংলি একটা ভালো ঘটনা ঘটেছে। তারা বৈশাখী মেলা করেছে এবং ছোট্ট জায়গার মধ্যে দুটো বৈশাখী মেলা হয়েছে। তো সেখানে একটা মজার, একটা বৈশাখী মেলা এমন আন্তরিকতা, আমার মনে হয়েছে যে আমি ওদের বাড়িতে গিয়েছি, তারা পারলে মুখে তুলে খাওয়াই দেয়, এই ঘটনা হয়েছে। এবং ওরা সব শিক্ষিত লোক, মানে কি এই প্রফেশনাল লোক। আত্মীয়তার চূড়ান্ত দেখিয়েছে একটা গ্রুপ, যারা সিনিয়র গ্রুপটা আর কি, এবং চট্টগ্রাম তো আসতেই চায় না, বলে এখানে থেকে যাই। যা হোক, এইগুলো একটা দিক। আর অন্যদিকে অন্যরা যারা করেছে, আর একটা বৈশাখী যেটা হয়েছে কয়েক মাইলের মধ্যে, সেটা সংগঠনের একটা সৌন্দর্য। সংগঠন যে করা যায় এখানে, বাঙালিরা যে সময় মতো কাজ করতে পারে, সংগঠন কাকে বলে সেটা দেখিয়ে দিয়েছে। এবং আরেকটা ইন্টারেস্টিংলি সেটা ছিল, সেটা হলো কি যে ওইখানে আমাদের একজন পান্না আছেন, পান্না বোধহয় ওইখানে নেতৃত্ব দিয়েছে। সেখানে তারা সংগঠন এত অর্গানাইজ করেছে, টাইমিং ব্যাপার এত সঠিক ছিল, 6 মিনিট লেট হয়েছে বলে তারা ক্ষমা চেয়েছে বারবার, যে 6 মিনিট লেট। এবং সেখানে মেন স্ট্রিম, মানে হোয়াইট সেকশন অফ পিপুল, বিশাল সংখ্যক লোক দেখলাম, যে যারা নাকি স্থানীয় লোক আর কি, হোয়াইট পিপুল প্রধানত। এরপর ইন্ডিয়ান একটা জনসমষ্টি আমি এখানে দেখেছি। তো দেখা হলো বাংলাদেশ, ইন্ডিয়া এবং আমেরিকানরা যৌথভাবে একটা একত্রিত হয়ে একটা সাংঘাতিক ভালো করেছে। আচ্ছা, এরপর আরেকটা কথা হলো পিঠার একটা অনেক ধরনের পিঠা, বাবা পিঠা, পান্থাভাত, এই সমস্ত ছিল। কাজে আমি খুব ইমপ্রেসড হয়েছি। সান দিয়েগো, আপনাদের ধন্যবাদ। আপনারা দুটো করেছেন, যারা সিনিয়র আছেন তাদের অবশ্য একটা দুঃখ আছে যে তারা একত্র করতে চেয়েছিলেন, কিন্তু আমাকে দুটোই ভালো লেগেছে। একদিকে আন্তরিকতার এক্সট্রিম, মানে মনে হবে যে অতিথি আপ্যায়ন করছে, অন্যদিকে সংগঠন অত্যন্ত সুন্দর সংগঠিতভাবে তারা
করেছে এবং মেইন স্ট্রিমের লোকজন এসেছে, এটা একটা সুন্দর জিনিস। কিন্তু সামহাও সকলেই নানি বলেন। রেহানা নানি একটা পিকনিক করেছে উডলি পার্কে, সেটা খুব সুন্দর পিকনিক হয়েছে। যে রেহানা নানির ওই বৈশাখীটা খুব সুন্দর হয়েছে, লোকজন প্রচুর হয়েছিল এবং বৈশাখে একটা আমেজ ওইখানেও পাওয়া গেছে, যদিও পিঠা টিঠার একটু ঘাটতি ছিল, কিন্তু যেভাবে প্রেজেন্ট করেছে, যেভাবে অনুষ্ঠান পরিচালনা করেছে, সব মিলা বেশ একটা সুন্দর অবস্থার সৃষ্টি হয়েছে। এই মোটামুটি লোকাল নিউজ। চট করে চলুন সংবাদ পর্যালোচনার অংশে আমরা ঢাকার কিছু খবর নিয়ে আসছি, অর্থাৎ বাংলাদেশের খবর। বাংলাদেশের খবরে সবচেয়ে যেটা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে সেটা হচ্ছে যে ইভ টিজিং, এবং এর কারণে আচ্ছা, ইভ টিজিংটা কি? ইভ টিজিং হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের উত্ত্যক্ত করা। তো সেভাবে বলেন, ইভ শব্দটা সেটা একটা খুবই আমাদের দেশে যে আইন রয়েছে, নারী নির্যাতন বিরোধী আইন, সেখানে কিন্তু শব্দটি যুক্ত হয়েছে স্বভাবতই। এবং এই যে রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের উত্ত্যক্ত করা, বখাটেরা উত্ত্যক্ত করে, কোনো কোনো সময় স্বাধীনতার মাত্রা ছাড়িয়ে যায় হচ্ছে। আসলে এই ইভ টিজিং এর কারণে কিন্তু অনেক কোমলমতি বালিকা, যাদের বয়স 12 থেকে 14 বছর, তারা আত্মহত্যা করছে। দেশের বিভিন্ন জায়গা থেকে খবর আসছে যে এই ইভ টিজিং এর সহ্য না করতে পেরে অনেক এরকম যারা বালিকা, যাদের বলছি আর কি, তারা আত্মহত্যা করছে। অনেকের লেখাপড়া বন্ধ হয়ে গিয়েছে এবং আমাদের দেশে খুব শক্ত, খুব কঠিন আইন থাকলেও তার প্রয়োগের অভাবে কিন্তু এই ইভ টিজিং বন্ধ করা যাচ্ছে না, বা এদের কারণে যাদের মৃত্যু হয়েছে মামলা নেওয়া হচ্ছে না, মামলা নেওয়া হলেও সেটা পূর্ণতা পাচ্ছে না। এই সমস্ত কারণে এই বিষয়টা একটা মহামারীর আকার ধারণ করেছে। রাস্তাঘাট বলুন, বা স্কুল কলেজের সামনে বলুন, বাসে বলুন, ট্রেনে বলুন, সব জায়গায় এই জিনিসটা এমনভাবে ছড়িয়ে গিয়েছে যে আমাদের সমাজের একটা নৈতিকতা অবক্ষয়ের পথে নিয়ে যাচ্ছে। মেয়েদের উত্ত্যক্ত করার যে প্রবণতা, সেটা অবশ্যই বন্ধ করতে হবে। কারণ মেয়েরা মূলত পার্ট অফ সোসাইটি, মা তারা, তাই না? দুদিন পরে যে মেয়েকে আপনি মেয়ে ভাবছেন, দুদিন পরে সে মা হয়। আর যারা টিচ করছেন তাদের মতো ছেলে হবে 10 বছর পরে। কাজেই আপনারা এই যে মেয়েদের টিচ করা মানে মূলত নিজেকেই টিচ করা, নিজেকে উত্ত্যক্ত করার স্বামী। কাজে এই সভ্যতা ভদ্রতা যদি বিবর্জিত হয়, না থাকে, যৌবনের বা তারুণ্যের একটা উচ্ছৃঙ্খলতা বলে আমি, এটা কিন্তু ভালো না, এটা খুব দুঃখজনক। আপনার শান্তির সুখের জন্য আরেকজনের অশান্তি হবে, এটা তো রাইট না। ফুলের কানে ভ্রমর এসে, ফুলের কানে ভ্রমর এসে চুপি চুপি বলে যায়, তোমায় আমার সারাটি হৃদয় নীরবে জড়াতে চায়। বেশি যেতে ফুলের কানে ভ্রমর এসে চুপি চুপি বলে যায়, তোমায় আমার সারাটি হৃদয় নীরবে জড়াতে চায়।
নীরবে জড়াতে চাই। আসসালামু আলাইকুম, আমি কুদ্দুস খান। আমরা আমাদের সাথে আছে আমাদের সিইও ডক্টর রফিক আলম। এটা ওনারই কলাম। আমরা বাংলাদেশের অর্থনীতি নিয়ে কিছু কথাবার্তা বলবো। আজ আমাদের বিষয় হচ্ছে বাংলাদেশের জাহাজ ভাঙা শিল্প, শিপ ব্রেকিং। তো সেখানে শিপ ব্রেকিং নিয়ে কিছু সমস্যা হয়েছে। ইন্ডাস্ট্রিটা শুরু হয়েছে 60-এর দশকে, তারপর থেকে 80-এর দশকে অত্যন্ত প্রবল উন্নতি হয়েছে, কিন্তু সমস্যা হয়েছে যে মৎস্য শিল্পের উপরে একটা সংকট সৃষ্টি হয়েছে। ওয়াটার পলিউশন হওয়াতে মাছ মরে যাচ্ছে। এছাড়া জলবায়ু দূষিত হওয়ার কারণে ক্যান্সারের আক্রান্ত হচ্ছে। কাজে আমরা কেমিক্যাল সাইডে একটু প্রবলেম হচ্ছে এবং সরকারের কোনো রেগুলেশন আছে বলে মনে হয় না, করতেও চেষ্টা করতেছে না। এই প্রসঙ্গে আমরা ডক্টর রফিকের সাথে কথা বলবো। উনি একজন কেমিস্ট। তা আপনি কিছু বলেন দেখি আসলে কেমিক্যাল প্রবলেম কি হচ্ছে বাংলাদেশের শিপ ব্রেকিং শিল্পে। হ্যাঁ, আসলে জাহাজ ভাঙা শিল্প এটা খুব ইম্পর্টেন্ট একটা শিল্প। তার কারণ এখানে প্রায় 2.5 লক্ষ শ্রমিকের চাকরির ব্যবস্থা হচ্ছে এবং আপনারা যদি একটা ফ্যামিলিতে বা একটা পরিবারে 4 জন ধরেন তাহলে প্রায় 10 লক্ষ লোকের কাজের ব্যবস্থা হচ্ছে। কাজেই এটা জাস্ট ফেলে দেওয়ার মতো কিছু না। তবে প্রশ্ন হচ্ছে যে আমরা এক শিল্প গড়তে গিয়ে আর এক শিল্পকে ধ্বংস করে দেব, সেটাই প্রশ্ন। তো এই জাহাজ শিল্পের নিয়ম কানুন না থাকার দরুন যারা নাকি মালিক তারা মিনিমাম সেফটিটুকু মানছে না, যার ফলে আমাদের সাগর জল দূষিত হচ্ছে। এবং সবচেয়ে আশ্চর্য হলাম আমি জেনে যে যে ইভেন ক্যাডমিয়ামের মতো বিষাক্ত কেমিক্যাল পদার্থ সেটা মানে আমাদের পানির সাথে মিশছে। এবং অ্যাসবেস্টস যেটা নাকি পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে এবং আজকাল তৃতীয় বিশ্বের অনেক দেশে সেটা নিষিদ্ধ করা হয়েছে। তার কারণ এটা থেকে এক ধরনের আঁশ সৃষ্টি হয় এবং বায়ু দূষণ হয়, এবং এই বায়ু দূষণ থেকে মানুষের অ্যাজমা তো খুব সামান্য রোগ, এছাড়া ক্যান্সারও হচ্ছে। তখন ওই আপনার লোহার কুচি যেটা ডাস্ট, সেই ডাস্টটা এয়ারে ছড়িয়ে পড়লে সেটা সেবন করলে নানা ধরনের দুরারোগ্য ব্যাধি হচ্ছে এবং আরো হতে পারে। তো সেই জন্য আমাদের কিছু নিয়ম কানুন করতে হবে। আর একটা জিনিস যেটা বাংলাদেশে করে, যে যখন তেলবাহী জাহাজগুলো বাংলাদেশে লঙ্গর করে তখন নিয়ম আছে যে তখন পোর্ট থেকে আবার তেলবাহী জাহাজ যখন ছেড়ে যাবে তখন এই জাহাজটাকে পরিষ্কার করতে হয়। তো এই যে তেল মিশ্রিত পানি এটা আবার তারা সমুদ্রেই ফেলে দেয়, কিন্তু অন্যান্য দেশে এক ধরনের ব্যালাস্ট ট্যাঙ্ক থাকে। তো আমাদের এই ধরনের ল রয়েছে যেটা বাংলাদেশে আছে, যে সমস্ত জাহাজকে ছেড়ে দেওয়া হয় এবং বলে দেওয়া হয় যে না, তোমরা এই পানি এখানেই ফেলতে পারো। যার ফলে হচ্ছে কি সমুদ্রের পানির উপর এক ধরনের লেয়ার পড়ছে এবং সেই লেয়ারটা এত পুরো তাকে ভেদ করে সূর্যরশ্মি ঢুকতে পারে না, যার ফলে এই যে সমুদ্রের তলে যে শেওলা টেওলা তৈরি হতো, যেগুলো মাছের খাদ্য আর কি, যেহেতু সেগুলো পাচ্ছে না মাছ, সেহেতু মাছগুলো এখান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হচ্ছে। তো এটা একটা বিরাট ক্ষতি। আর আমরা হিসাব করে দেখেছি যে সীতাকুণ্ড বা আমি ঠিক ভুলে গেলাম জায়গাটার নাম, ওখানে আমাদের ইলিশের প্রজনন ছিল। সেই মানে ইলিশের মানে প্রজনন এখন প্রায় বিলুপ্ত। তা সেটা আমাদের ইলিশ মাছ আর পাবো না। ইলিশ মাছ পাবো, কিন্তু যে পরিমাণ পাওয়া দরকার, কারণ আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের 16 কোটি লোক। তো এখন তো আমাদের মানুষের ক্ষতি হচ্ছে, উদ্ভিদের ক্ষতি হচ্ছে, মৎস্য শিল্পের ক্ষতি হচ্ছে। তা আমরা চাই যে একটা সম্মিলিত বা কম্বাইন্ড একটা ব্যালেন্স সলিউশন, যেটা নাকি সবগুলো প্রবলেমকে সলভ করবে এবং আমাদের অন্যান্য শিল্পকে বাঁচিয়ে রাখবে। তার জন্য স্ট্রিক্ট রেগুলেশন দরকার, ভেরি স্ট্রিক্ট মানে দরকার, আইন কানুন প্রণয়ন করা দরকার।
এবং সরকার আমরা দেখেছি যে আজ 1982 সাল থেকে এটা চলে আসছে, কিন্তু আজ পর্যন্ত কোনো সরকারই এটার কোনো ধরনের আইন কানুন প্রণয়নের প্রতি কোনো রকম আগ্রহ প্রকাশ করেনি এবং জনগণের সচেতনতা আমি দেখেছি খুব কম। তো সেই জন্য আজকের অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য হচ্ছে জনগণের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করা। তা আমরা প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে হাসিনা সরকারকে অনুরোধ করবো আপনারা বিষয়টা একটু ভালো করে দেখেন, বিভিন্ন বৈজ্ঞানিকদের সাথে কথাবার্তা বলে একটা কমিটি, ইন্সপেকশন কমিটি করে তারপর একটা আইন প্রণয়নের দিকে যাওয়া বোধহয় ভালো, তাহলে দেশটা রক্ষা হবে। গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়, এ গানে রামধনু তার 7টি রঙের দোল ঝরায়, এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়, এ গানে রামধনু তার 7টি রঙের দোল ঝরায়, এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়। সীমানা ছাড়িয়ে যাই যে হারিয়ে, সীমানা ছাড়িয়ে যাই যে হারিয়ে, গানে আমার কে যে দিল সুর, গানে আমার কে যে দিল সুর, সে তো জানি না, সে তো জানি না, এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়, এ গানে রামধনু তার 7টি রঙের দোল ঝরায়, এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়। আমার গান সুনীল সাগর কুলে, মুকুতা খোঁজে শুধু যে ঝিনুক তুলে, লা 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 লা। আমার গান সুনীল সাগর কুলে, মুকুতা খোঁজে শুধু যে ঝিনুক তুলে, লা 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 লা। শিকার বাসিতে যাই যে হাসিতে, শিকার বাসিতে যাই যে হাসিতে, কাছে আমার আসে কেন দূর, কাছে আমার আসে কেন দূর, সে তো জানি না, সে তো জানি না, এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়, এ গানে রামধনু তার 7টি রঙের দোল ঝরায়, এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়। উদ্দিন মানিক, রয়্যাল লিগেল গ্রুপের চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। রয়্যাল লিগেল গ্রুপ অত্যন্ত অভিজ্ঞ আইনজীবীর দ্বারা পরিচালিত একটি পূর্ণ ল ফার্ম। আপনাদের সব ধরনের আইনি সহযোগিতার জন্য আজই যোগাযোগ করুন। I'm an attorney for Roy Legal Group. আমার নাম রাজ রয়, আমি বাঙালি। আমার ফার্মের নাম রয় লিগ্যাল গ্রুপ। প্রিয় দর্শক, আমরা এখন পরিচিত হব। উনি আমাদের খুব প্রিয় ভাই, ওনার নাম বশির আজহার। বশির ভাই, আপনি রিসেন্টলি বাংলাদেশে বেড়াতে গিয়েছিলেন। হ্যাঁ। আপনি কত বছর পরে গেলেন? আমি প্রায় 17 বছর। অনেক দিন পরে। তো এখন নিশ্চয়ই একটু অন্যরকম দেখেছেন বাংলাদেশকে? হ্যাঁ, অনেক অনেক পরিবর্তন। কিছু বলবেন এর সম্বন্ধে, যে যানজট সম্পর্কে বেশি জানতে চাচ্ছি। হ্যাঁ, যানজট সম্পর্কে তো আসলে সবাই আমরা জানি, বাংলাদেশের যানজট একটা বড় সমস্যা। তবে আমি মানে এগুলো জেনেই আমি খুব অনেকটা আমি রেডি হয়ে গেছিলাম দেখার জন্য এটা। সেজন্য আমার কাছে কোনো সারপ্রাইজ লাগেনি এটা। যানজট ছাড়াও আমাদের আরও অনেক অনেক কিছু আছে যেগুলা আমার চোখে পড়েছে। তখন দেখলাম যে ঢাকা শহর খুব জাঁকজমকভাবে সাজানো হয়েছে। আচ্ছা, ক্রিকেট খেলা হচ্ছিল তখন বাংলাদেশে, তো ওটার জন্য খুব আমি খুব এনজয় করছি ঢাকা শহর।
এবং চিটাগংও খুব সুন্দর করে সাজিয়েছিল, বিউটিফুল। ওটা দেখে মনে হচ্ছিল যে এভরিথিং ইজ পসিবল বাংলাদেশে। আসসালামু আলাইকুম, আমি কুদ্দুস খান। আমরা নিউজে এসছি, এটা জয়নাল আবদিনের কলাম আর কি। উনি সুন্দর সুন্দর কিছু নিউজ বাংলা টিভির জন্য রেডি করে আছেন। আমরা প্রথমে নিউজ সেকশনে চলে যাচ্ছি। তো বল ডক্টর জয়নাল আবদিন। হ্যাঁ, আমি আজকে প্রথমে যে জিনিসটা বলতে চাই, এবছর শুক্রবার 22 এপ্রিল 2011 পৃথিবীতে পৃথিবী দিবস বা আর্থ ডে উদযাপিত হয়ে থাকে। এই দিবসটি বাংলাদেশ সহ সারা বিশ্বে 175টি দেশে এই বছর উদযাপিত হয়। বর্তমান পৃথিবীতে আর্থ ডের মেইন কনসার্ন হলো বিশ্বে বিশুদ্ধ এনার্জি সরবরাহ করা, ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং এর উপর গ্লোবাল ওয়ার্মিং রোধন করা। কি কি উপায়ে আমরা অনায়াসেই এই আর্থ ডে মুভমেন্টের সাথে নিজেদেরকে সংযুক্ত করতে পারি? অত্যন্ত সহজে 3টি বিশেষ উপায়ে আমরা প্রত্যেকেই এই আর্থ ডে মুভমেন্টের সাথে নিজেদেরকে সংযুক্ত রাখতে পারি। প্রথমেই হলো বিশ্বে সবুজ বৃদ্ধির প্রতিশ্রুতি করা, নিজেরা একটা আর্থ ডে ইভেন্ট চালু করা, নিকটস্থ কোনো আর্থ ডে ইভেন্টে যোগ দেয়া। 2011 সালে পৃথিবী দিবসে সারা বিশ্বে আরও অনেক আইডিয়া দেওয়া হয়েছে। বিশ্বের কোনো খ্যাতিমান খেলোয়াড়কে অ্যাথলিট অফ দ্য আর্থ ডে হিসাবে রিকগনাইজ করা, বিশ্বের কোনো বৃক্ষকে ট্রিজ অফ দ্য আর্থ বলে খ্যাতি দেয়া, কোনো স্কুলকে গ্রিন স্কুল হিসাবে চালু করা, উমেন এবং গ্রিন ইকোনমি চালু করা, ক্রিয়েটিং ক্লাইমেটিক ওয়েলথ ইত্যাদি ব্যাপার চালু করা, এগুলো সবই হলো আর্থ ডে মুভমেন্টের কাজ। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন আছে মিস্টার জয়নাল, সেটা হলো কি যে আপনি এই যে ক্লিন এনার্জি সরবরাহ করার কথা বলছেন, এনার্জি তো নাই, আর ক্রমে এই লোক সংখ্যা বৃদ্ধি হচ্ছে। লোক সংখ্যা বৃদ্ধি হইলে মানুষের তো জীবনের বাঁচার তাগিদে নানান কিছু করবে যাতে আর্থের ক্ষতি হবে। বাঁচার তাগিদে ঘর কাটবে, ঘর বানাবে, গাছ কাটবে, তেল উত্তোলন বেশি করে করবে। তো এই সমস্যার কি সমাধান আছে? এই সমস্যার সমাধানটা অনায়াসেই টেকনোলজি দিয়ে করতে হবে, এবং টেকনোলজিকে গ্রিন বেস করতে হবে। আপনার যাতে পৃথিবীর ক্ষতি না করে করতে হবে, সেটাই হলো এই মুভমেন্টটার মেইন উদ্দেশ্য। এবং এই পরিবেশকে আপনি রক্ষা করতে পারলেই তখন আপনার জন্য একটা সুন্দর বাড়ি বানাতে পারবেন, সুন্দর বাড়িতে থাকতে পারবেন। গাড়ি চালায় প্রচুর গ্যাস হয়, এমিশন হয়, এমিশনটা তো ওয়ার্মিং। হ্যাঁ, এটা সত্যি। আপনি একজন লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা হিসাবে আগে দেখতেন যে সকালবেলা লস অ্যাঞ্জেলেসের আকাশগুলো ধোঁয়াটে ছিল, কিন্তু এখন তো তা দেখেন না। কেন? কারণ এরা এখন স্মগ কন্ট্রোল করেছে প্রত্যেকটি ভেহিকেলে। তো আপনি মনে করেন এই এনার্জি যেটা এখন পেট্রোলিয়াম হাইড্রোকার্বনের দ্বারা একটা গাড়ি চালিত হচ্ছে, এবং সেখানে যদি আপনি সামান্য পানি ব্যবহার করে গাড়িকে চালাতে পারেন, তাহলে তো ওটা থেকে দূষণীয় কিছু হবে না। পানি দিয়ে গাড়ি চালানো আর কি। হ্যাঁ, পানির মধ্যে এনার্জি রয়েছে, সেই টেকনোলজি আছে, টেকনোলজি আসতেছে এবং হবে এবং করতে হবে। নিউজ রয়েছে, এটা লস অ্যাঞ্জেলেসের ইউডিএলএ, ইউনিফিকেশন অফ ডিসেবল ল্যাটিন আমেরিকানসরা, তাদের একটা অর্গানাইজেশন রয়েছে। এখানে এটা প্রায় 40 বছরেরও অধিক তার বয়স, এবং এরা 2011 সালে ফেস্টিভ্যাল ডি ফোকলোরিস 2011 লস অ্যাঞ্জেলেসে একটা ডিসেবল আপনার ডিসেবল চিলড্রেনদের সাহায্যার্থে একটা আন্তর্জাতিক কালচারাল শো এর আয়োজন করেন 16 এপ্রিল হলিউডের ব্যান্ডন অডিটোরিয়াম। হ্যাঁ, সেখানে বাংলাদেশিরা এবং কোরিয়ানরা এশিয়ানদের পক্ষে যোগ দিয়ে থাকে। লস অ্যাঞ্জেলেসের বাংলা পাঠশালা আর ছাত্রীরা সৈয়দ হোসেন বাবুর নেতৃত্বে ভায়োলিন বাজিয়ে আমার সোনার বাংলা, ইউএস ন্যাশনাল অ্যানথেম এবং বাংলাদেশের অনেক ফোক ডান্স, তাহলে তোরা গানটা এনজয় করবে আর কি। যদি ভায়োলিন দিয়ে আমার সোনার বাংলা করা যায়, সেটা তো গানের ওয়ার্ডিং নাই কিন্তু রিদমটা আছে। হ্যাঁ, পোবানা 2011 এই বছর জুলাই মাসের 1, 2, 3 ওয়াশিংটন ডিসিতে হতে যাচ্ছে। এবারকার পোবানা হবে পোবানার সিলভার জুবিলি, 25 বছর পূর্তি। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ওয়াশিংটন এবার অ্যাটর্নি মোহাম্মদ আলমগীরের নেতৃত্বে
এই ভবনার ওয়াশিংটন ডিসি। চারটে ভবন। আমি আরো একটা জিনিস চালু করতে চাই লস এঞ্জেলেসে। আমি এই বছর থেকে আর্থ ডে এবং পৃথিবী দিবসের উপরে কয়েকটা সেমিনার দিব লস এঞ্জেলেস বাংলাদেশ কমিউনিটিতে। যারা আর্থের উপরে বিশিষ্ট লোকজন রয়েছেন তাদেরকে এনে বাংলাদেশিদের সামনে তাদের জ্ঞান গর্ব সেমিনার এবং ওয়ার্কশপ উদযাপন করে থাকবো। তো এখানে আজকের মতো আমরা বিদায় নিতে হচ্ছে। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে আগামী সপ্তাহে। থ্যাংক ইউ। আমি ডক্টর জয়নুল আবেদিন, বাংলা নিউজ টিভির পক্ষ। ভালোবাসা বিশ্বাস, ভালোবাসা অনন্ত, ভালোবাসা গভীর সমুদ্রের সেই নীল তরঙ্গের মতো ভেঙে ভেঙে পড়া উচ্ছ্বাস, ভালোবাসা সেই নাম না জানা পাখির কুহু কুহু ডাকা, ভালোবাসা সেই ঝিনুকের মাঝে মুক্ত লুকিয়ে থাকা, ভালোবাসা সেই চিরসবুজ ধানক্ষেতের দমকা হাওয়ায় কিশোরীর শাড়ির আঁচল উড়ে যাওয়া, ভালোবাসা সেই খরস্রোতা নদীর জোয়ারে ভেসে ভেসে সমুদ্রের গভীর নীল জলে হারিয়ে যাওয়া, ভালোবাসা জ্যোৎস্নায় স্নান করা আর অন্ধকার রাতে একাকী তারাদের সাথে কথা বলা, এর মাঝেই আমার আমিকে খুঁজে পাওয়া। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো। আমি শুনেছি সেদিন তুমি নোনা বালি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছো। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গাংচিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকেও সাথে নিও, নেবে তো আমায়, বলো নেবে তো আমায়। নেবে তো আমায়, বলো নেবে তো আমায়। প্রিয় দর্শক, আজ এখানেই বিদায় নিতে হচ্ছে। আগামীতে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আমি মায়া আলম, বাংলা নিউজ টিভি, লস এঞ্জেলেস।